নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কিরিটি রায়কে, যাকে সৃষ্টি করেছিলেন ডক্টর নেহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6ই জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20শে ফেব্রুয়ারি। আজ আমার সংগৃহীত বইটির প্রকাশনার দায়িত্বে ছিলেন অমর সাহিত্য প্রকাশন। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প যুগলবন্দি। আজ থাকলো অন্তিম পর্ব। ছুটির দিন হলেও অনন্য বক্সী ছিল না, ছিল বিপাশা। পরেশের মুখে ওরা লালবাজার থেকে আসছেন শুনে বিপাশা ওদের দোতলায় বসবার ঘরে ডেকে পাঠালো। সুদর্শন বিপাশার থেকে রজতবাবু সম্পর্কে সমস্ত কিছু জানা হয়ে যাবার পর তার শ্বশুরমশাই সম্পর্কে প্রশ্ন শুরু করলেন। আচ্ছা বিপাশা দেবী, আপনার শ্বশুরমশাই কতদিন আছেন রাঁচির পাগলাগারদে? তা প্রায় শুনেছি 19 বছর। বলেন কি, অনেক দিন তাহলে। তা কি হয়েছিল, হঠাৎ পাগল হয়ে গেলেন কেন? শুনেছি একটা দুর্ঘটনার কিছু পরেই তার মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা দিতে শুরু করে। অনেক চিকিৎসা হয়, কিন্তু দিন দিন ক্রমশ অবনতি ঘটায়। আমার শ্বশুরের এক বোন তাকে পাগলাগারদে পাঠিয়ে দেন। কি দুর্ঘটনা? বিপাশা তখন তার স্বামীর মুখ থেকে যা শুনেছিল সব বলে গেল। তাহলে আপনার স্বামী কি দুর্ঘটনা ঘটেছিল যাতে আপনার শ্বশুরমশাইয়ের মস্তিষ্ক বিকৃতি ঘটে তা বলেননি? তিনি বলেছেন তিনি জানেন না। হঠাৎ পরেশের দিকে তাকিয়ে ওই সময় সুদর্শন প্রশ্ন করল, তুমি তো এবারই অনেক দিনের পুরনো লোক, তুমি জানো না? আগে শুনেছি গিন্নিমা হঠাৎ মারা যাওয়াতেই কর্তাবাবু যেন কেমন হয়ে যেতে লাগলেন দিনকে দিন। চুপচাপ ঘরের মধ্যে অন্ধকারে বসে থাকতেন একা একা, আপন মনে বিড়বিড় করে কি সব বলতেন। তারপরেই একেবারে বদ্ধ উন্মাদ হয়ে গেলেন। কেবল খারাপ কথা বলে খুব চেঁচাতেন। কি ধরনের খারাপ কথা? আগে রাক্ষসী, ডাইনি। কাকে বলতেন? তা তো জানি না বাবু। তোমার গিন্নিমাকে দেখেছো? আগে না, আমি তার মারা যাবার 1 বছর পরে এ বাড়িতে এসেছি। তাই তুমি কার কাছ থেকে ওই সব কথা শুনলে পঞ্চানন? পিসিমার মুখে। পিসিমা এখন কোথায়? তিনি বছর কয়েক আগে মারা গেছেন। সেই থেকেই এত বড় বাড়ির মধ্যে আমি আর দাদাবাবুই ছিলাম। বৌদিমণিও সেদিনই এলেন। পরেশ? আজ্ঞে। যাও তুমি এবারে নিচে যাও, আমি না ডাকা পর্যন্ত আসবে না উপরে, মনে থাকে যেন। আবার আমাদের কথা শুনবার চেষ্টা করলে বা উপরে এলে সঙ্গে সঙ্গে তোমাকে গ্রেপ্তার করে চালান দেব। পরেশ মাথা নিচু করে ঘর থেকে বের হয়ে গেল। ক্রমশ পরেশের পায়ের শব্দ মিলিয়ে গেল। পিপাসা দেবী, আপনার ও রজতবাবুর মধ্যে আলাপ পরিচয় ছিল বিবাহের পূর্বে, সে কথা মিস্টার বক্সি জানেন না? জানেন? হ্যাঁ, বিবাহের পূর্বে 4-5 বৎসর আমাদের মধ্যে আলাপ ও ঘনিষ্ঠতা ছিল। একটা কথা বলবো, কিছু মনে করবেন না? আমি কিন্তু আপনাদের ওই পরেশ ভৃত্যটিকে ঠিক বিশ্বাস করতে পারছি না। বিপাশা কোনো কথা বলবার আগেই অনন্য এসে ঘরে ঢুকলো ওই মুহূর্তে। বিপাশার দিকে সব প্রশ্ন দৃষ্টিতে তাকালো। এরা লালবাজার থেকে আসছেন, সুদর্শন বাবু, সুধাকান্ত বাবু। ভ্রুদুটো কুঞ্চিত করে অনন্য প্রশ্ন করে, লালবাজার থেকে কেন? সুদর্শন বললে, বসুন মিস্টার বক্সি, আমি বলছি। আমরা রজতবাবুর ব্যাপারে। রজতবাবু তো সুইসাইড করেছেন। না, তিনি খুন হয়েছেন। কি বলছেন সুদর্শন বাবু? খুন? তাকে মার্ডার করা হয়েছে?
হ্যাঁ, ব্রুটালি মার্ডার, নিষ্ঠুর হত্যা। বিপাশা দেবী, আপনি একটু এঘর থেকে যান। আপনার স্বামীকে আমার কিছু জিজ্ঞাসা আছে। আমাকে? হ্যাঁ, যান বিপাশা দেবী। না, ওর যাওয়ার দরকার নেই, তুমি বসো বিপাশা। বিপাশা একটু যেন বিব্রত বোধ করে, তাহলে ঘর ছেড়ে চলে যায় না। অনন্য বললে, বলুন কি জিজ্ঞাসা আছে আপনার। কিন্তু আমি সত্যিই বুঝতে পারছি না অফিসার, রজতবাবু যদি খুনি হয়ে থাকেন, আপনারা যা বলছেন তার সঙ্গে আমাদের কি সম্পর্ক থাকতে পারে? আপনাদের দুজনকেই রজতবাবু চিনতেন। হ্যাঁ, সামান্য পরিচয় ছিল। সেটা হয়তো আপনার সঙ্গে ছিল, কিন্তু আপনার স্ত্রী তার দীর্ঘদিনের পরিচিত ছিলেন। কে বললে? আমরা শুনেছি। কার কাছে শুনলেন? শরীতবাবু ও তার বোনের কাছ থেকে। তারা কে? চেনেন না তাদের? না। সত্যিই বলছেন চেনেন না? না, এই প্রথম নাম দুটো আপনার মুখ থেকে শুনলাম। তাই বুঝি? শুনেছি আপনার মা নাকি কি এক দুর্ঘটনায় মারা যান। কথাটা কি সত্যি? হ্যাঁ। তা কি দুর্ঘটনায় মারা যান তিনি? জানি না। বেশ, এবারে বলুন তো, যে শনিবার রাত্রে রজতবাবু খুন হন, সেদিন সে সকালবেলায় তিনি 10টা সোয়া 10টার সময় এখানে এসেছিলেন, তা আপনি নিশ্চয়ই শুনেছেন। না তো। পরেশ আপনাকে বলেনি? পরেশ? হ্যাঁ, সে আপনাকে বলেছিল কথাটা। অ্যাবসার্ড! কে বললে? সে আমাকে কোনো কথা বলেনি। যদি বলি পরেশই বলেছে। পরেশ বলেছে? অনন্যর গলার স্বরটা সহসা যেন কেমন মিনমিনে হয়ে আসে। হ্যাঁ, পরেশ। কি বলেনি সে? হ্যাঁ, মানে ওই রকমই কি যেন বলেছিল পরেশ। কখন বলল? অফিসে আমাকে গিয়ে বলে এসেছিল দুপুরে। এবারে বলুন, আপনি নীলাকাশে গিয়ে রজতবাবুর সঙ্গে দেখা করেছিলেন? বিপাশা স্থির দৃষ্টিতে তখন স্বামীর মুখের দিকে চেয়ে আছে। তার সমস্ত মুখটা তখন যেন ফ্যাকাশে হয়ে গিয়েছে। না না, রজতবাবুর সঙ্গে আমি দেখা করতে যাবো কেন? তাছাড়া লোকটাকে আমি অত্যন্ত ঘৃণা করি। ঘৃণা করেন? হ্যাঁ। ও কি একটা ভদ্রলোক? একটা ছোট লোক। ছোট লোক নয়। ছোট লোক না হলে কেউ অপরের বাড়িতে অনধিকার প্রবেশ করে তার স্ত্রীর হাত ধরে টানাটানি করে, অসম্মান করে? ঘৃণার আক্রোশে অনন্যর গলার স্বরটা যেন রুক্ষ হয়ে ওঠে। আপনি তাহলে মিস্টার বক্সি শুনেছেন রজতবাবু আপনার স্ত্রীকে নিয়ে যেতে এসেছিলেন? লোকটাকে হাতের কাছে পেলে আমি চাপকে তার পিঠের ছাল তুলে দিতাম। ভাগ্য ভালো তার যে সে সময় আমি অফিসে ছিলাম, এখানে উপস্থিত ছিলাম না। মিস্টার বক্সি, তাহলে পরেশের মুখে সংবাদটা শোনার পর আপনি নীলাকাশে যাননি? না। আচ্ছা মিস্টার বক্সি, আপনাদের বিরক্ত করবার জন্য আমি দুঃখিত। আজ তাহলে উঠি। সুদর্শন সুধাকান্তকে নিয়ে নমস্কার জানিয়ে ঘর থেকে বের হয়ে গেল। লালবাজারে ফিরে এসে সুদর্শন দেখে শরীর তার জন্য অপেক্ষা করছে। শরীরবাবু, কি ব্যাপার? দেখুন মিস্টার মল্লিক, একটা কথা আপনাকে বলা হয়নি, অবশ্যই আমার বলা উচিত ছিল। কি কথা? শরীর পকেট থেকে কাগজে মোড়া একটা ছোট্ট রুমাল, দুটো টুকরো পোড়া সিগারেটের শেষাংশ ও লাল প্লাস্টিকের চুরির ভাঙা টুকরো বের করে সুদর্শনের সামনে টেবিলের উপরে রাখল। এ তো দেখছি দুটুকরো ভাঙা প্লাস্টিকের চুরির অংশ, একটা লেডিস রুমাল আর দুটো পোড়া সিগারেটের অংশ। এসব কোথায় পেলেন শরীরবাবু? পরশু সকালে আমার বসবার ঘরে। পঞ্চানন ঝাড় দিতে গিয়ে কুড়িয়ে পেয়েছে। আপনার বসবার ঘরে? হ্যাঁ। সুদর্শন প্রথমেই রুমালটা তুলে নিল। রুমালে তখনও রয়েছে মিষ্টি একটা সেন্টের গন্ধ, এবং আরও একটা গন্ধ। গন্ধটাকে ঠিক কিসের গন্ধ সুদর্শন বুঝে উঠতে পারে না। প্লাস্টিকের চুরির ভাঙা টুকরো দুটো পরীক্ষা করল। শেষে সিগারেটের শেষাংশ দুটো, দামি বিলাতি সিগারেট, ক্যারাভান এ মার্কাটা তখনও পরা যায়। এগুলো মনে হলো, শরীর বললে, আমার ঘরে পাওয়া গিয়েছে, আপনাকে জানানো দরকার বলেই নিয়ে এলাম। জিনিসগুলো আবার কাগজে মুড়ে সুদর্শন ড্রয়ার খুলে তার মধ্যে রেখে দিয়ে বললে, ধন্যবাদ শরীরবাবু। শরীর বললে, আমি কিন্তু সিগারেট খাই না মিস্টার মল্লিক।
আপনার বন্ধু রজতবাবু স্মোক করতেন না? না। কখনো শখ করেও না? না, আগে তো কখনো দেখিনি। তবে ইতিমধ্যে যদি সে সিগারেট ধরে থাকে বলতে পারি না। কতদিন তার সঙ্গে আপনার দেখা হয়নি? তা ধরুন প্রায় বৎসর খানেক। তিনি কতদিন আম্বালায় ছিলেন? মাস চারেক আগে সে আম্বালায় পোস্টেড হয়ে এসেছিল। ঠিক আছে, আপনি এখন আসুন। শরীর বিদায় নিল। সুদর্শনও বসল না। কিরিটির সঙ্গে একবার দেখা করা প্রয়োজন। উঠে পড়ল সুদর্শন। কিরিটির ওখানে গিয়ে দেখল কিরিটি কোথায় বের হয়েছে। কৃষ্ণা বললে, সুব্রতকে নিয়ে বের হয়েছে 1 ঘন্টা 2 আগে। ফেরার সময় হয়েছে, তুমি বসো না। ঠিক আছে বৌদি, আমি বসছি। কিরিটি আর সুব্রত ফিরে এলো আরও 1/2 ঘন্টা পরে। ঘরে ঢুকে সুদর্শনকে দেখে বললে, সুদর্শন, কতক্ষণ? তা প্রায় 1/2 ঘন্টা। কিরিটি বসতে বসতে বললে, তোমার কেসটায় শেষ পর্যন্ত আমাকে জড়িয়ে পড়তে হলো ভায়া, তাই নাকি? হ্যাঁ, এরিয়া কমান্ড অফিস থেকে ব্রিগেডিয়ার শর্মা ডেকে পাঠিয়েছিলেন। সেখানেই গিয়েছিলাম। শর্মার সঙ্গে আমার অনেক কালের পরিচয়। ভারী চমৎকার লোক। তা হঠাৎ সেখানে? তার আবার আপনাকে কি প্রয়োজন পড়ল? ক্যাপ্টেন চৌধুরীর ব্যাপারটা নিয়েই। ক্যাপ্টেন চৌধুরী? হ্যাঁ, তোমাদের রজত শুভ্র। হেডকোয়ার্টার থেকে জরুরি নির্দেশ এসেছে রজত শুভ্রর মৃত্যুর ব্যাপারটা ভালো করে অনুসন্ধান করে দেখার জন্য। তাই বুঝি ব্রিগেডিয়ার শর্মা? হ্যাঁ, আমাকে ডেকে পাঠিয়েছিলেন। উনি অবশ্যই ব্যাপারটা বলেননি, কেবল বলেছিলেন বেচারি ভীষণ বিপদে পড়েছে, আমি যদি তাকে একটু সাহায্য করি। এ তো ভালোই হলো দাদা, কিন্তু তারাও কি ব্যাপারটা একটা হোমিসাইড বলে ধরেছে? পুলিশের বড় কর্তা এজি মিস্টার গুপ্ত নাকি তাই বলেছেন শর্মাকে। শর্মা মিস্টার গুপ্তকে অনুরোধ করেছেন আমাকে যথাসম্ভব মদত দেবার জন্য। মিস্টার গুপ্তও সেখানে ছিলেন। তাহলে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গিয়েছে বলুন দাদা। তা কতটা চিন্তিতই বলে মনে হলো এখানকার কমান্ড হেডকোয়ার্টারকে। তারপর তোমার কথা বলো। আমার কথা? কত দূর এগোলে বলো না, যেখানে ছিলে এখনো সেখানেই আছো? সুদর্শন একে একে ওই দিনের ঘটনা সব বলে গেল এবং সবশেষে কাগজের মোড়কটা পকেট থেকে বের করে কিরিটির হাতে দিয়ে বললে, এগুলো দেখুন দাদা। কিরিটি চুরির টুকরো, সিগারেটের টুকরো পরীক্ষা করে রুমালটা নাকের সামনে তুলে ধরে শুকতে শুকতেই একসময় সুদর্শনের মুখের দিকে তাকালো। সুদর্শন, বলুন দাদা। রুমালে মাখা সেন্টের গন্ধ ছাপিয়ে যে একটা পরিচিত গন্ধ নাকে আসছে। কিসের গন্ধ দাদা? মনে হচ্ছে ক্লোরোফর্মের গন্ধ। ক্লোরোফর্মের গন্ধ? হ্যাঁ, ইয়েস। আবার একবার ভালো করে রুমালটার ঘ্রাণ নিয়ে কিরিটি বললে, হ্যাঁ ভায়া, ইট ইজ ক্লোরোফর্ম। এই রুমালে যে ক্লোরোফর্ম মাখানো হয়েছিল সেটাই প্রমাণিত হচ্ছে এই ফেইন্ট গন্ধ থেকে। রুমালটা নীলাকাশে শহীদবাবুর ফ্ল্যাটের ঘরের মেঝেতে পাওয়া গিয়েছে যখন। কিরিটি আর কিছু বলল না। তবে সুদর্শনের মনে হলো কিরিটি যেন কি ভাবছে। সুদর্শন, বলুন দাদা। আমি এখন একেবারে নিশ্চিন্ত একটা ব্যাপারে। ক্যাপ্টেন চৌধুরীকে সে রাত্রে হত্যাই করা হয়েছিল। গলায় ফাঁস দিয়ে? হয়তো ক্লোরোফর্ম আর ফাঁস দুটো একসঙ্গেই কাজ করেছে। আপনি তাহলে বলতে চান দাদা, আগে ক্যাপ্টেন চৌধুরীকে হত্যা করা হয়েছে, তারপর ডেড বডিটা 4তলার ব্যালকনি থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে ব্যাপারটা আত্মহত্যা দাঁড় করাবার জন্য? হয়তো তাই। তবু কিন্তু সবকিছুর মধ্যে একটা খটকা থেকে যাচ্ছে। খটকা? হ্যাঁ, ফাঁসটা খুলে নিল না কেন হত্যাকারী? আর ফাঁসি লাগিয়ে যদি হত্যা করা হয়ে থাকতো ক্লোরোফর্মের প্রয়োজন হলো কেন? কেবলমাত্র ফাঁস লাগিয়ে বা কেবলমাত্র ক্লোরোফর্ম দিয়েই যখন ব্যাপারটা মিটিয়ে ফেলা যেত, তখন দুটোরই প্রয়োজন হলো কেন? হয়তো ফাঁস লাগাবার পরে স্ট্রাগল করেছিল ক্যাপ্টেন চৌধুরী, তখন ক্লোরোফর্ম দেওয়া হয়েছে। তুমি যা বলছো তা হয়তো অসম্ভব কিছু নয় ভায়া, কিন্তু তাহলে কি দাদা? হি আর সি মানে? মানে হত্যাকারী কোনো পুরুষ না স্ত্রীলোক? সেই প্রশ্নটাই সর্বপ্রথম মনে যাবে। না হে, ব্যাপারটা গোলমেলে, কমপ্লিকেটেড।
কিরিটি একটু থেমে কতকটা যেন আপন মনেই বলতে লাগলো, সত্যি মানুষের মন কি বিচিত্র, আর কি বিচিত্রই না মানুষের ভালোবাসার টানা পড়েন। কি যেন ভাইয়া, এখন আমি প্রায়ই ভাবি ভালোবাসার সত্যিকারের সংজ্ঞাটা কি, প্রেম কাকে বলে। শুধু কি পরস্পরের প্রতি নারী পুরুষের পরস্পরের একটা দেহগত যৌনাত্মক আকর্ষণ, না ওই স্থূল যৌন আকর্ষণের বাইরেও কিছু আছে? সুব্রত এতক্ষণ ওদের কথা নিঃশব্দে শুনছিল, এবারে বললে, যৌনানুভূতিকে বাদ দিয়ে ভালোবাসা বা প্রেম বলে কোনো বস্তুর অস্তিত্ব থাকতে পারে না কিরিটি। না রে সুব্রত, আমি তোর কথাটা পুরোপুরিভাবে মেনে নিতে পারলাম না। কেন? এই বিশেষ ক্ষেত্রে আমাদের সামনে দুটি পুরুষ ও দুটি নারী আছে, অনন্য আর রজত শুভ্র, বিপাশা আর বকুল। বিপাশা যাই বিবৃতি দিক না কেন, তার হয়তো কোনো এক সময় সত্যি কিছু দুর্বলতা ছিল তার প্রতিবেশী রজত শুভ্রর উপরে, এবং যেটা সে ভুলবার চেষ্টা করেছে তার জীবনে অনন্যর আবির্ভাবের পর, এবং ভুললে হয়তো একেবারে মন থেকে মুছে ফেলতে পারেনি রজত শুভ্রকে, নচেত সে ওই রাত্রে নীলাকাশের ফ্ল্যাটে রজতের সঙ্গে দেখা করতে যেত না। সে গিয়েছিল, সুব্রত বললে, নিছক প্রাণের দায়ী। অত্যন্ত দুর্বল এক্সপ্লেনেশন। মানে সেও অনায়াসেই তার স্বামীকে সব কথা জানাতে পারত এবং সেখানে না গেলেও পারত। তবে সময় পেলে কোথায়? কেন, বাড়িতে ফোন তো ছিল। তার স্বামী হয়তো অন্যরকম ভাবতো, বিশ্বাস করতো না তাকে হয়তো পুরোপুরি। হ্যাঁ, সেও তাই ভেবেছিল, আর ভেবেছিল এই কারণে কি, তার মনের মধ্যে তখনও রজত শুভ্রর প্রতি একটা অচেতন স্বীকৃতি ছিল, কিংবা কি বল, স্বামীর দিক থেকে তার এমন কোনো ভয়ের কারণ হয়তো ছিল, এই জন্য সেই স্বামীকে শেষ পর্যন্ত জানাতে সাহস পায়নি। না রে, একটা গোলমাল কোথাও জট পাকিয়ে আছে তাদের স্বামী স্ত্রীর মধ্যে। গোলমাল? হ্যাঁ, যেটা একমাত্র ওদের সঙ্গে কথা না বলে কোনো মীমাংসায় পৌঁছানো সম্ভব নয়। সুদর্শন দাদা, ওদের স্বামী স্ত্রীর সঙ্গে একবার দেখা হতে পারে না? কেন পারবে না? তাহলে সেই ব্যবস্থাই করো। আর আর কি দাদা? সুদর্শন তাকালো কিরিটির মুখের দিকে। বকুলের আপাতত তো পাটনায় ফেরা হতে পারে না, অনুরোধে না হলে তোমাকে পুলিশি অধিকার জারি করতে হবে। আপনি বলতে চান দাদা জোর করে বলে দেবো শহীদবাবুকে কথাটা? প্রয়োজন হলে তাই করতে হবে, কারণ বলুন দাদা। না, এখন থাক, ইট ইজ টু আর্লি। তার আগে একবার নীলাকাশের ফ্ল্যাটটা ঘুরে দেখতে চাই। কখন যাবেন বলুন? আজ সন্ধ্যায়। ঠিক আছে, আমি এসে আপনাকে নিয়ে যাব। সেই রাত্রির পর থেকেই, যে রাত্রে অনন্য ঘুমের মধ্যে বিপাশার গলা টিপে ধরেছিল, স্বামী স্ত্রীর পরস্পরের মধ্যে যেন একটা কোথায় সূক্ষ্ম চির ধরেছিল। মনে হচ্ছিল দুজনাই যেন দুজনের কাছ থেকে নিজেদের অজ্ঞাতেই একটু একটু করে দূরে সরে যাচ্ছে, একটু যেন পরস্পরের সম্পর্কের মধ্যে একটা সূক্ষ্ম ব্যবধান রচিত হচ্ছে, অথচ দুজনাই প্রাণপণে সবকিছু ভুলে পরস্পরের কাছে স্বাভাবিক হয়ে উঠবার আপ্রাণ চেষ্টা করছে প্রতিটি মুহূর্তে, কিন্তু পারছে না, কিছুতেই পারছে না। যেন দুজনাই দুজনের সঙ্গে কথা বলছে, কিন্তু ঠিক যতটুকু প্রয়োজন তার বেশি নয়। একটা প্রাচীর যেন ওদের দুজনের মধ্যখানে মাথা তুলে দাঁড়িয়েছে। সেদিন অফিস থেকে ফিরে হাত মুখ ধুয়ে দুজনে এসে ব্যালকনিতে বসেছিল। বিপাশা চা করে এগিয়ে দিয়েছে কাপটা অনন্যর দিকে, কিন্তু অনন্য কেমন যেন অন্যমনস্ক, নিষ্ক্রিয়ভাবে বসে দূরে সন্ধ্যার আলোকিত রাস্তার দিকে তাকিয়ে চুপটি করে বসে আছে। বিপাশা বললে, চা যে ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ। চায়ের কাপটা হাতে তুলে নিল অনন্য, দুটো চুমুক দিয়ে আবার সামনের টেবিলের উপর নামিয়ে রাখলো। কি ঠান্ডা হয়ে গিয়েছে তো চা? বিপাশা বললে। না, ঠিক আছে। একটা কথা বলবো? কি, বলো না। তোমাকে তো আমি বলেছি কেন রজতের সঙ্গে সে রাত্রে দেখা করতে গিয়েছিলাম। মনে হচ্ছে তুমি যেন আমাকে বিশ্বাস করতে পারছো না। না না, তা কেন অনন্য, সত্যি যা তাকে চাপা দেওয়ার চেষ্টা করলেও চাপা দেওয়া যায় না। আমার একটা কথা তোমাকেও বলা বোধহয় উচিত ছিল, তাই এই কটা দিন ধরে ভাবছি। কি কথা? আমার মায়ের ব্যাপারটা।
কোনো কথা না বলে বিপাশা স্বামীর মুখের দিকে নিঃশব্দে তাকিয়ে রইল। মাকে আমার বাবা, ছাড়ো ওসব কথা, না তোমার জানা দরকার। আর আমারও এতদিন কথাটা না এড়িয়ে গিয়ে তোমাকে বলা উচিত ছিল। মাকে আমার বাবা, থাক না অনন্য, যা অতীত তা ভুলে থাকাই ভালো। না শোনো, বাবা মাকে হত্যা করে এই ব্যালকনি থেকে নিচে ফেলে দিয়েছিলেন। সত্যি বলছো? হ্যাঁ, কারণ আমি ব্যাপারটা নিজের চোখে দেখেছিলাম। কি বলছো তুমি? আমার বয়স তখন কতই বা হবে, 10 কি 11। পাশের ঘরেই আমি ছিলাম ঘুমিয়ে। হঠাৎ মার গলার স্বরে আমার ঘুমটা ভেঙে গেল। মার গলা কানে এলো। শুনলাম মা বলছেন, তুমি বিশ্বাস করো, অবিনাশ আমার আপন খুড়তুতো ভাই। কোনোদিন কোনো পাপ আমাদের মনের মধ্যে জাগেনি। বাবা চিৎকার করে বলে উঠলেন, মিথ্যা কথা, ও ছেলে আমার নয়, তাই তাকে একটু আগে আমি গলা টিপে শেষ করে দিয়েছি। সে কি? এ তুমি কি করেছো? ছি ছি, আমার। বাবা আবার চিৎকার করে উঠলেন, পাপের শেষ আমি রাখবো না। তারপর আমি দরজার পাশে এসে দাঁড়িয়েছিলাম। দেখলাম বাবা 2 হাতে মার গলা টিপে ধরলেন। মা ছটফট করতে করতে একসময় এলিয়ে পড়লেন, আর বাবা তখন মার অচেতন দেহটা 2 হাতে তুলে নিয়ে গিয়ে ঘরের বাইরে এসে ব্যালকনি থেকে নিচে ফেলে দিলেন। বিপাশা যেন একেবারে পাথর। অনন্য একটু থেমে হাঁপাতে হাঁপাতে বলতে থাকলো, পরের দিন পুলিশ এলো। বাবার সঙ্গে সে সময়কার পুলিশ কমিশনারের যথেষ্ট হৃদ্যতা ছিল। প্রায়ই তিনি আমাদের এখানে আসতেন, মার সঙ্গে বসে বসে গল্প করতেন। তিনিই হচ্ছেন অবিনাশ মামা, মার আপন খুড়তুতো ভাই। যৌথ পরিবারে একসঙ্গে মানুষ হয়েছিলেন তারা। শেষ পর্যন্ত অবিনাশ মামাই ব্যাপারটা আত্মহত্যা বলে চাপা দিয়ে দেন বোধহয়। অবশ্যই সবটাই আমার ধারণা, আমি পুরোপুরি সব জানি না। কিন্তু ওই দুর্ঘটনার পর থেকেই বাবা ক্রমশ যেন কেমন হয়ে যেতে লাগলেন। বেশিরভাগই চুপচাপ, একা একা ঘরের মধ্যে বসে থাকতেন, আপন মনে বিড়বিড় করতেন, আর ঘরের মধ্যে একা একা পাইচারি করতেন। ভাবতে পারো সে সময়কার মনের অবস্থাটা আমার, বিপাশা। রাতের পর রাত আমি ঘুমোতে পারতাম না। ঘুমোলেই দেখতাম মা এসে সামনে দাঁড়িয়েছে, মাথাটা ফেটে তার চৌচির হয়ে ঘিলু বের হয়ে পড়েছে। অনন্য 2 হাতে মুখ ঢাকল। বিপাশা নিঃশব্দ স্থির প্রস্তর মূর্তির মতো বসে আছে। অনন্য আবার বলতে লাগলো, ক্রমশ বাবা যেন কেমন অ্যাবনর্মাল হয়ে যেতে লাগলেন। ওই সময় আমার পিসিমা এলেন আমাদের বাড়িতে। পিসিমা আসাতে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। বাবার ওই একমাত্র বোন বিধবা। বিবাহের 3 বছর পর পিসিমশাই একটা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যান। শ্বশুরবাড়িতেই ছিলেন পিসিমা। বাবা তাকে নিয়ে এলেন এই বাড়িতে, কিন্তু বাবা আর ভালো হলেন না। আমি যেবারে ম্যাট্রিক দিই, বাবা একেবারে ঘোর উন্মাদ হয়ে গেলেন। তখন ডাক্তারদের পরামর্শেই তাকে রাঁচিতে রেখে আসা হলো। বুঝতেই পারছো, তখন আমি বেশ বড় হয়েছি, সব বুঝতে পারি। এই বিরাট বাড়িতে তখন আমি, পিসিমা আর কিছুদিন হলো বাবাকে দেখাশোনা করবার জন্য পরেশকে রাখা হয়েছিল। সেই পরেশ কিন্তু বাবাকে রাঁচিতে পাঠাতে চায়নি। সে বলেছিল বাবার ভাবনা কাউকে ভাবতে হবে না, সেই সর্বক্ষণ তার দেখাশোনা করবে। কিন্তু বাবা তখন রীতিমতো ভায়োলেন্ট। সেখানকার চিকিৎসায়, অনন্য বলতে লাগলো, বাবার অবস্থা ক্রমশ একটু একটু ভালো হয়ে উঠতে লাগলো, অনেকটা শান্ত হয়ে গেলেন। কিন্তু তারপর আর কোনো প্রোগ্রেসই হয়নি। চুপচাপ ঘরের মধ্যে বসে থাকেন, আলো একেবারেই সহ্য করতে পারেন না, অন্ধকার ঘরে থাকেন। ডাক্তাররা বললেন সুস্থ আর হবেন না আগের মতো, আর স্বাভাবিক হবেন না, ব্রেনের কিছু সেলস অ্যাট্রফি করে গিয়েছে। বাবা সেই অবস্থাতেই এখনো আছেন। বিয়ে পড়ি যখন মধ্যে মধ্যে তাকে দেখতে যেতাম। তোমাকে চিনতে পারেন? না। আচ্ছা, ওই মনির কথা বললে, সে আমার ছোট একটা ভাই হয়েছিল, আমার থেকে 8 বছরের ছোট। বাবা তাকে গলা টিপে হত্যা করেছিলেন। এইসব কথা কতদিন তোমাকে বলবো ভেবেছি, কিন্তু পারিনি বলতে। কে যেন আমার গলা টিপে ধরেছে, আমার কণ্ঠ রোধ করেছে।
বাবার কথা কোনোদিনই আমি ভুলতে পারিনি। আমার মনের একটা অংশ যেন বাবা অধিকার করে রেখেছেন। তারপর দেখা দিল আমার মনের মধ্যে একটা ভয়। ভয়? কিসের ভয়? বাবা যেন আমার সামনে এসে দাঁড়ান, এক মাথা কাঁচা পাকা রুক্ষ এলোমেলো চুল, এক মুখ কাঁচা পাকা দাড়ি, আর বড় বড় দুটো রক্তচক্ষু। রাত্রে শয্যায় গিয়ে শুলেই যেন বাবার আতঙ্ক আমাকে গ্রাস করত, আর মনে হতো কে যেন অন্ধকারে আমার সামনে এসে দাঁড়িয়েছে। ভয়ে চোখ বুজে কাঠ হয়ে পড়ে থাকতাম। দিনের বেলাটা কোনো ভয় বা আতঙ্ক থাকতো না, রাত্রে হলেই হতো শুরু সেই ভয়ের বিভীষিকা। এমনি করেই চলছিল। তোমার সঙ্গে আলাপ হলো ওই সময়। কেন যেন তোমার কাছে গেলেই আমার সর্ব ভয় চলে যেত। বিপাশা চেয়ে আছে নিঃশব্দে তখন অনন্যর মুখের দিকে। আশঙ্কা, অনিশ্চয়তা আর অবিশ্বাস যেন তার দু চোখের দৃষ্টিতে। অনন্য আবার একটু থেমে বলতে লাগলো, তুমি এলে এ বাড়িতে, ভাবলাম আজ বুঝি আমাকে সর্বক্ষণ ভয়ে ভয়ে থাকতে হবে না। দুঃস্বপ্নের পীড়ায় আমাকে বুঝি আর পীড়িত হতে হবে না। কটা দিন ভালোই কাটলো, কিন্তু ক্রমশ আবার যেন আগের সেই দ্বিধা, সংশয় আর ভয় আমার মনকে আচ্ছন্ন করে ফেলতে লাগলো একটু একটু করে। মধ্যরাত্রে ঘুম ভেঙে যেতে লাগলো। ঘুমোবার চেষ্টা করতাম, কিন্তু পারতাম না। মনে হতো কে যেন দুহাতে ঠেলে আমাকে শয্যা থেকে তুলে দিচ্ছে, ঘরের বাইরে সিঁড়ির দিকে ঠেলছে। এক পা করে সিঁড়ি বেয়ে উঠতাম উপরে, কে যেন ঠেলতো আমাকে সামনের দিকে। দাদাবাবু। কে? আগে আমি পরেশ। পরেশ এসে সামনে দাঁড়ালো, ভ্রু কুঞ্চিত করে তাকালো অনন্য পরেশের দিকে। বিরক্ত কণ্ঠে বললে, কি হয়েছে? দুজন বাবু এসেছেন। কে বাবু? একজন মনে হলো সেই পুলিশ অফিসার, অন্যজনকে চিনতে পারলাম না। ব্যালকনির আলোটা তখনও জ্বালানো হয়নি, অন্ধকার। নিচের বাগানে অন্ধকারে ছোপে ছোপে এক ছাঁদ জোনাকি আলোর বিন্দু ছড়িয়ে উড়ে উড়ে বেড়াচ্ছে। আপন মনেই অনন্য বললে, আবার পুলিশ কেন? যা এখানে ডেকে আন। পরেশ চলে গেল। একটু পরেই সুদর্শনের সঙ্গে কিরিটি এসে ব্যালকনিতে প্রবেশ করল। বিপাশা ইতিমধ্যে ব্যালকনির আলোটা জ্বেলে দিয়েছিল। নমস্কার, সুদর্শন বললে। অনন্যবাবু, আপনাকে আবার একটু বিরক্ত করতে এলাম। বসুন, অনন্য বললে। সুদর্শন বললে, একে আপনি চিনবেন না, নাম হয়তো শুনে থাকবেন, কিরিটি রায়। কিরিটি নামটা শুনেই বিপাশা যেন কেমন ভীতি বিহ্বল দৃষ্টিতে ওর মুখের দিকে তাকালো। সুদর্শন আবার বললে, পুলিশের বড় কর্তা মিস্টার গুপ্তর নির্দেশেই উনি এখানে এসেছেন। কেন? অনন্য শুধালো। ক্যাপ্টেন চৌধুরী, যিনি কয়েকদিন আগে নীলাকাশের 4 তলার ফ্ল্যাট থেকে। বুঝেছি। তা আমার কাছে কেন মিস্টার মল্লিক? তাছাড়া আপনি তো একবার এসেছিলেন, আমার যা বলবার সবই তো সেদিন বলেছি। জবাব দিল কিরিটি। জানি অনন্যবাবু, সুদর্শন ও সুধাকান্তর মুখ থেকে সবই আমি শুনেছি। তবে তবে আবার এসেছেন কেন? আমাদের আরো কিছু জানা দরকার, কিরিটি বললে। কিন্তু আমি তো আর কিছু জানি না। আপনার স্ত্রী বিপাশা দেবী, শুনেছি আমরা, যেদিন ক্যাপ্টেন চৌধুরী মারা যান সকাল 10টা, 10:15 নাগাদ তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। হ্যাঁ। কি কথাবার্তা হয়েছিল সে সময় বিপাশা দেবী তার সঙ্গে? কথাটা বলে কিরিটি সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো বিপাশার মুখের দিকে। অনন্য যেন কি বলতে যাচ্ছিল, কিন্তু তাকে থামিয়ে দিয়ে বিপাশাই বললে, আমাকে রজত জোর করে এখান থেকে নিয়ে যেতে এসেছিল। আহ, বিপাশা থামো, অনন্য বাধা দেবার চেষ্টা করে। না অনন্য, ওদের জানা দরকার ব্যাপারটা। হ্যাঁ শুনুন কিরিটি বাবু, অনন্য পায়ে হয়েই তখন তাকে আমি নিরস্ত্র করি, সন্ধ্যায় তার ওখানে যাব বলে। গিয়েছিলেন আপনি? হ্যাঁ, রাত 8:15 নাগাদ। দেখা হয়েছিল তার সঙ্গে আপনার? হ্যাঁ। বলে কি কথাবার্তা হয়েছিল উভয়ের সঙ্গে বিপাশা একে একে বলে গেল, এবং এও বললে ঘর থেকে বেরোবার মুখে কাকে আড়ি পাততে লক্ষ্য করেছিল। তাকে চিনতে পারেননি? না। অনন্যবাবু? কিরিটির মুখের দিকে তাকালো অনন্য। আপনি তো পরেশের মুখ থেকেই জানতে পারেন ক্যাপ্টেন চৌধুরীর আসার কথা। হ্যাঁ। তারপর আপনি কি করলেন? আমি ব্যাপারটায় কোনো গা দিইনি। দেননি? না। কেন? কারণ কোনো গুরুত্ব দেওয়া ব্যাপারটায় মনে করিনি। আপনি সে রাত্রে কখন বাড়ি ফেরেন?
রাত 12:15 নাগাদ বোধ হয়। একটা পার্টি ছিল, পার্টি শেষে ফিরি। আপনি ক্যাপ্টেন চৌধুরীর সঙ্গে দেখা করেননি? না। কিন্তু আমাদের সংবাদ অন্যরকম। মানে? আপনি গিয়েছিলেন নীলাকাশে? না না, অনন্য বলে ওঠে। বিপাশার কণ্ঠ হতে একটা অস্ফুট শব্দ বের হয় ওই সময়। না। দেখুন অনন্যবাবু, অস্বীকার করে কোনো লাভ নেই। আপনি গিয়েছিলেন আমরা জানি। কি জানি? আমি বলুন কখন গিয়েছিলেন? নীলাকাশের দারোয়ান আপনাকে যেতে দেখেছে 8:30 নাগাদ। হ্যাঁ, আমি গিয়েছিলাম। অনন্য অস্ফুট চিৎকার করে ওঠে যেন বিপাশা। হ্যাঁ বিপাশা, তুমি তখন ঘরের মধ্যে রজতবাবুর সঙ্গে কথা বলছিলে। কেন কেন গিয়েছিলে? বিপাশা বললে। তুমি তাহলে আমাকে বিশ্বাস করতে পারোনি অনন্য? তোমাকে আমি বিশ্বাস করি বিপাশা, তুমি বিশ্বাস করো। তবে তবে কেন গিয়েছিলে সেখানে একটা চাকরের কথা শুনে? অনন্য বললে। রজতের সঙ্গে একটা শেষ বোঝাপড়া করবো বলেই গিয়েছিলাম, অন্য কোনো কারণে নয়, তুমি বিশ্বাস করো। দেখা হয়েছিল আপনাদের? কিরিটির প্রশ্ন। না। কিরিটি বললে, দেখা হয়নি? দেখা না করেই চলে এসেছিলেন ক্যাপ্টেন চৌধুরীর সঙ্গে? তার কোনো প্রয়োজন আছে বলে মনে করিনি, তাই আর দেখা করিনি শেষ পর্যন্ত। তবে আবার দ্বিতীয়বার গিয়েছিলেন কেন, যদি আর দেখা করার কোনো প্রয়োজনই বোধ করেননি? কে বললে আবার আমি গিয়েছিলাম? অনন্যর গলার স্বরে কেমন যেন একটা দ্বিধা সংকোচ। ওই দারোয়ানি বলেছে। হ্যাঁ, আবার অনেক রাত্রে সেখানে আপনি গিয়েছিলেন মিস্টার বক্সি। অনন্য একেবারে চুপ। কি জবাব দিন আমার প্রশ্নের। কখন গিয়েছিলেন আবার দ্বিতীয়বার সে রাত্রে নীলাকাশে শরীফবাবুর ফ্ল্যাটে? রাত 11:30টায়। কিন্তু কি? ফ্ল্যাটের দরজা ঠেলে ঘরে ঢুকে দেখি ঘরের মধ্যে নেই রজত। বাথরুমের দরজাটা খোলা, ব্যালকনির দরজাটাও খোলা। তাহলে প্রথমটায় বাথরুমে ঢুকে দেখি, তারপর ব্যালকনিতে ঢুকে দেখি। কি কি দেখলেন? রজত পড়ে আছে ব্যালকনিতে। সে সে তখন মৃত। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াইনি, ছুটে নিচে পালিয়ে আসি। বিশ্বাস করুন কিরিটিবাবু, রজতকে আমি হত্যা করিনি। হয়তো হয়তো বেঁচে থাকলে তাকে আমি হত্যাই করতাম, কিন্তু। তারপর বেশ কিছুক্ষণ স্তব্ধতা। হঠাৎ যেন একটা পাষাণ ভার স্তব্ধতা ঘরের মধ্যে জমাট বেঁধে ওঠে। স্তব্ধতা ভঙ্গ করল পুনরায় কিরিটি। সে বললে, অনন্যবাবু, আপনার মার কিভাবে মৃত্যু ঘটেছিল নিশ্চয়ই আপনি জানেন। অনন্য যেন একেবারে পাথর, কেবল বিপাশার মুখের দিকে সে চেয়ে আছে, অসহায় বিষণ্ণ দৃষ্টি। বিপাশা ওই সময় বললে, একটা দুর্ঘটনায় আমার শাশুড়ি। প্রশ্নটা আপনাকে করিনি, কিরিটি বললে। করেছি আপনার স্বামী অনন্যবাবুকে। জবাবটা তার কাছ থেকেই চাই। বলুন অনন্যবাবু, আমি যে প্রশ্ন করছি তার জবাবটা দিন। একটু আগে বিপাশাকে যে কথাগুলো বলেছিল অনন্য, কিরিটিকেও সেই কথাগুলোই বলে গেল ধীরে ধীরে। সব শুনে কিরিটি বললে, এখন আপনার বাবা কেমন আছেন? একেবারে শান্ত, তবে কারোর সঙ্গে কথা বলেন না, কাউকে চিনতেও পারেন না। চুপচাপ করে একটা চেয়ারে বসে থাকেন সর্বক্ষণ সেলের মধ্যে, আর হাতে একটা সুতো নিয়ে কেবল পাকান। কবে তার সঙ্গে শেষ দেখা হয়েছিল? আমাদের বিয়ের মাসখানেক আগে। বিয়ে করেছি কথাটা বলতে গিয়েছিলাম তাকে, কিন্তু বাবা আমার দিকে তাকালেনও না, একটা কথাও বললেন না। কিরিটি কিছুক্ষণ চুপ করে থেকে রুমালটা আর প্লাস্টিকের চুড়ির টুকরোটা পকেট থেকে বের করে বিপাশার দিকে তাকিয়ে বললে, দেখুন তো বিপাশা দেবী, এই দুটো চিনতে পারেন? না। এগুলো কোথায় পাওয়া গিয়েছে জানেন? নীলাকাশে শরীফবাবুর ফ্ল্যাটের মেঝেতে। ভালো করে পরীক্ষা করে দেখুন আবার বিপাশা দেবী। এটা একটা লেডিজ রুমাল। এর এক কোণে ইংরাজি অক্ষরে লাল সুতো দিয়ে লেখা একটা ইংরেজি অক্ষর বি। বিপাশা অনন্য স্ত্রীর মুখের দিকে তাকালো। তোমার রুমাল না ওটা? না, শান্ত দৃঢ় গলায় জবাব দিল বিপাশা। কিরিটি বললে, এই প্লাস্টিকের চুড়ির টুকরো? আমি কখনো হাতে চুড়ি পরি না, দেখছেন না আমার হাতে সোনার বালা ছাড়া কোনো চুড়ি নেই। আর কিছু আপনার জিজ্ঞাসা আছে মিস্টার রায়? একটা প্রশ্ন আর করব। রজতবাবু আপনাকে চিঠি লিখতেন?
আর আপনিও জবাব দিতেন মধ্যে মধ্যে। সে লিখত, কিন্তু আমি তার একটা চিঠিরও কোনো জবাব দিইনি। হাতে এলেই ছিঁড়ে ফেলে দিতাম। ধন্যবাদ, আর আপনাকে বিরক্ত করব না, চলি। নমস্কার, চলো সুদর্শন। দুজনে ঘর থেকে বের হয়ে গেল। ওখান থেকে সোজা সুদর্শন আর কিরিটি এলো নীলাকাশে। রাত তখনও বেশি হয়নি, 9টা হবে। ডোরবেল বাজতেই ভৃত্য এসে দরজা খুলে দিল। সুদর্শনের পরনে ছিল পুলিশের ইউনিফর্ম। পঞ্চানন একটু যেন হকচকিয়ে যায় ওদের দেখে। সুদর্শন বললে, শরীফবাবু আছেন? আগে না, তিনি তো এখনো ফেরেননি। পঞ্চানন বললে, তার বোন? হ্যাঁ, দিদিমণি আছেন। তাকেই তাহলে খবর দাও, বলবে লালবাজার থেকে মিস্টার মল্লিক এসেছেন। খবর দিতে হলো না, বকুল ওদের গলা শুনেই বের হয়ে এসেছিল ঘর থেকে। বকুলের পরনে সাধারণ একটা মিলের শাড়ি, চুল রুক্ষ, চোখ দুটো যেন কিছুটা ফোলা ফোলা। বকুল দেবী, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল, সুদর্শনী বললে। আসুন। কিরিটি আর সুদর্শন ঘরের মধ্যে প্রবেশ করল। বসুন। শরীফবাবু এখনো ফেরেননি? না, দাদা তার এক বন্ধু আগরপাড়ায় খুব অসুস্থ, তাকে দেখতে গেছে, ফিরতে রাত হবে বলে গেছে। সুদর্শন নিজের সোফার উপর বসতে বসতে বললে, বসুন বকুল দেবী। কিরিটি তীক্ষ্ণ দৃষ্টিতে বকুলকে লক্ষ্য করছিল। রোগা পাতলা চেহারা, বর্ণ শ্যাম, কিন্তু চোখে মুখে একটা চমৎকার আলগা শ্রী আছে। বিশেষ করে চোখ দুটি সত্যিই সুন্দর। বকুল কিন্তু বলা সত্ত্বেও বসে না, দাঁড়িয়েই থাকে। বসুন বকুল দেবী। দাদাও নেই, আপনারা কাল আসবেন, বকুল বললে। কিরিটির পূর্ব নির্দেশ মতো সুদর্শন বললে, কাল প্রয়োজন হলে আবার আসতেই হবে, তবে এসেছি যখন আপনার সঙ্গে কথাটা ছেড়ে যাই। আমার সঙ্গে? হ্যাঁ, বসুন না। বকুল সামনের সোফাটায় বসল। পঞ্চানন দাঁড়িয়ে তখন। সুদর্শন তাকে চোখের ইঙ্গিতে ঘর ছেড়ে যেতে বললে। পঞ্চানন চলে গেল। বকুল দেবী, কথা শুরু করলো কিরিটি, আপনি আমাকে হয়তো চেনেন না। আমার নাম, পূর্বে দেখা কখনো না হলেও আপনাকে আমি চিনতে পেরেছি, বকুল বললে। চিনতে পেরেছেন? হ্যাঁ, আপনি কিরিটি রায়। বকুলের গলাটা যেন কিরিটির মনে হলো একটু কেঁপে গেল। বকুল দেবী, রজতবাবুর সঙ্গে তো আপনার বিবাহ স্থির হয়ে গিয়েছিল, তাই না? কিরিটি বললে। হ্যাঁ, এই মাসেই বিয়ে হওয়ার কথা ছিল। আপনি কলকাতায় কবে আসেন? রবিবার সকালে। কোন ট্রেনে? কেন বলুন তো? না, তাই জিজ্ঞাসা করছি, কোন ট্রেনে? পাঞ্জাব এক্সপ্রেসে। কটার সময় এসে হাওড়ায় পৌঁছান? ভোর 7টায়। তারপর সোজা এখানে চলে আসেন বোধহয়? হ্যাঁ। কিন্তু আপনি তো এখানে এসে পৌঁছান বেলা 10:30 নাগাদ। আপনার হাওড়া থেকে এখানে ট্যাক্সিতে আসতে 3.5 ঘন্টা সময় লাগলো। হ্যাঁ, মানে অন্য জায়গায় পথে একটু কাজ সেরে আসতে দেরি হয়ে গেছে। আপনি কিন্তু ঠিক সত্য কথাটা বলছেন না বকুল দেবী, কিরিটি শান্ত গলায় বললে। মানে কি বলতে চান আপনি? আমি মিথ্যা বলছি? মিথ্যা না বললেও সত্য কথাটা আপনি বলছেন না। আমি মিথ্যা বলিনি, সত্যিই বলছি। বকুল দেবী, আমার দুটো চোখ যদি মিথ্যা না দেখে থাকে তো আপনি এসেছেন রবিবার নয়, শনিবার সন্ধ্যায়, এবং ট্রেনে নয়, প্লেনে। কি বলছেন কিরিটিবাবু? আমি সে সময় এয়ারপোর্টে ছিলাম। যে প্লেনে আপনি এসেছেন শনিবার, সেই প্লেনেই পাটনা থেকে আমার এক বন্ধুর আসার কথা ছিল। তাকে রিসিভ করতে গিয়েছিলাম এয়ারপোর্টে। বকুল যেন একেবারে বোবা পাথর। কিরিটি বলতে লাগলো শান্ত গলায়, হয়তো আপনিও লক্ষ্য করেছেন, একটা মোটা মতো ভারী গোফওয়ালা দামি স্যুট পরা হাতে একটা অ্যাটাচি কেস এক ভদ্রলোককে, যিনি ঠিক আপনার সঙ্গে সঙ্গে এসে প্লেন থেকে নেমে লাগেজের জন্য পাশাপাশি দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। কি মনে পড়ছে? আমার সেই বন্ধুটি দিল্লির পুলিশের একজন বড় কর্তা, এবং তিনিও আমার কথার সত্যতা প্রমাণ করবেন, কারণ তিনিও একবার একজনকে দেখলে বড় একটা ভোলেন না। বকুল পূর্ববৎ নীরব। আপনাকে দেখেই আমি চিনতে পেরেছিলাম, কিরিটি আবার বললে। হ্যাঁ, আমি শনিবার সন্ধ্যার প্লেনেই এসেছি, মিনমিন গলায় বকুল বললে। তারপর বোধহয় সোজা এখানে আসেন রজতবাবুর সঙ্গে দেখা করতে। অবশ্য সবটাই আমার অনুমান। না। কি না? আমি পরের দিন 10টায় এখানে আসি।
কেন? আপনি তো জানতেন রজতবাবু এখানে আছেন, আপনার আগেই এসে পৌঁছে যাচ্ছেন, তবে সেদিনই এলেন না কেন? তার জন্যই তো কলকাতায়, তাই নয় কি? বকুল আবার চুপ, মুখে কোনো কথা নেই। বকুল দেবী, আপনার ডান হাতের কবজিতে ছোট্ট এক টুকরো অ্যাডহেসিভ প্লাস্টার লাগানো আছে দেখছি। কি হয়েছে? কেটে গেছে বুঝি কবজির কাছে? হ্যাঁ মানে, তা কেমন করে কাটলো? কিসে কাটলো? হাতে তো দেখছি এক হাতে এক গাছা লাল রঙের বোধহয় প্লাস্টিকের চুড়ি, অন্য হাতে চুড়িটা কোথায় গেল? অন্যটা ভেঙে গেছে আজ সকালে বেসিনে হাত ধুতে গিয়ে। কিরিটি পকেট থেকে লাল প্লাস্টিকের ভাঙা চুড়ির অংশটা কাগজের মোড়ক খুলে বের করে বললে, দেখুন তো বকুল দেবী, এটা সেই আপনার ভাঙা চুড়িরই অংশ কিনা? বকুলের দুচোখের দৃষ্টি ভাঙা প্লাস্টিকের চুড়ির অংশটার প্রতি স্থির নিবদ্ধ। বকুল যেন একেবারে বোবা হয়ে গিয়েছে। এটা কোথায় পাওয়া গিয়েছে জানেন বকুল দেবী? এই ঘরেরই মেঝেতে। আর কবে এটা পাওয়া গিয়েছে জানেন? সোমবার সকালে ঘর ঝাড় দেওয়ার সময় মেঝেতে। বকুল দেবী, এবার নিশ্চয়ই বুঝতে পারছেন, আপনি আপনার চুড়িটার ভাঙা সম্পর্কে যা বললেন এইমাত্র, সেটা সত্য নয়। এবারে বলুন, কখন কেমন করে চুড়িটা আপনার ভেঙেছিল? বকুল পূর্ববৎ স্তব্ধ। এই ভাঙা চুরির টুকরো কি প্রমাণ করছে জানেন? কিরিটির কণ্ঠস্বর ঋজু ও কঠিন। সে বলতে লাগলো, আপনি পরের দিন সকাল 10টা 10:30টায় নয়, অনুমান যদি আমার মিথ্যা না হয় তো আপনি শনিবার রাত্রে কোনো এক সময় এই ফ্ল্যাটে এসেছিলেন। না না, একটা চাপা আর্তনাদ যেন বের হয়ে এলো অকস্মাৎ বকুলের কণ্ঠ ছিঁড়ে। হ্যাঁ এসেছিলেন, আপনি এসেছিলেন সেই শনিবার রাত্রেই। সত্যকে অস্বীকার করে কোনো লাভ হবে না, সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করলেও তা প্রকাশ পাবেই। হ্যাঁ হ্যাঁ, অস্ফুট চিৎকার করে বকুল বলে ওঠে, হ্যাঁ এসেছিলাম। বকুলের সর্বশরীর তখন থরথর করে কাঁপছে। রজতবাবুকে আপনি ভালোবাসতেন? বাসতাম বাসতাম, কিন্তু আমি জানতাম না, জানতে পারিনি মানুষটা এত নীচ, একটা জানোয়ার। জানেন, সে আমাকে একলা ফ্ল্যাটের মধ্যে পেয়ে হঠাৎ সে আমার উপরে বলাৎকার করবার চেষ্টা করে। আমি প্রাণপণে বাধা দেওয়ার চেষ্টা করি, শেষটায় আমার এক প্রচণ্ড ধাক্কায় সে গিয়ে ছিটকে পড়ে সোফার ধারে, লাগে মাথায়, জ্ঞান হারায়। আমি তখন তার গলায় যে কারে বাঁধা মাদুরিটা ছিল সেটা তার গলায় খোঁচ লাগিয়ে তার শ্বাসরোধ করি। হত্যা করলেন শ্বাসরোধ করে তাকে? হ্যাঁ, হত্যা করে আমি বের হয়ে যাই, মৃতদেহটা মেঝের উপর পড়ে থাকে। কিন্তু আপনি জানেন না বকুল দেবী, রজতবাবু তখনও মৃত্যু হয়নি। হি ওয়াজ সিম্পল আনকনসাস, নট ডেড। না না, সে মরে গিয়েছিল, আমি জানি সে মরে গিয়েছিল শ্বাসরুদ্ধ হয়ে। না, তার মৃত্যু ঘটে ওপর থেকে নিচে কম্পাউন্ডে ফেলে দেওয়ার জন্য, এই 4 তলা থেকে। বিশ্বাস করুন কিরিটি বাবু, আমি তাকে ফেলে দিইনি নিচে। আমি তা বিশ্বাস করি, কিরিটি শান্ত গলায় বললে। সেটা আপনার পক্ষে আদৌ সম্ভবপর ছিল না। অত বড় একটা লাশকে তুলে নিয়ে গিয়ে ব্যালকনি থেকে নিচে ফেলে দেওয়া আপনার ক্ষমতায় কুলাতো না। সুদর্শন ওই সময় বললে, তবে কে কে ফেলে দিল নিচে রজতবাবুর অচৈতন্য দেহটা ব্যালকনি থেকে নিচের কম্পাউন্ডে? বকুল দেবী নন, সামওয়ান এলস, অন্য কেউ। পঞ্চানন কি? সুদর্শনের প্রশ্ন। না, সে তো সে সময় ছিলই না, আমি তার মুভমেন্ট খোঁজ করে জেনেছি, সে নয়। তবে কে? বকুল দেবী জানেন সেটা, উনিই বলুন কে সে। কিরিটি বললে, আমি আমি জানি না। জানেন, জানেন আপনি বকুল দেবী, বলুন কে কে সে। আমি চলে গিয়েছিলাম, জানি না। জানেন আপনি, আপনি সব দেখেছেন, সে রাত্রে পরের ব্যাপারটা, কারণ আপনি তারও পরে এখান থেকে গিয়েছিলেন। জানি না, আমি জানি না। বকুল সহসা কান্নায় ভেঙে পড়ল। কিরিটি কিছুক্ষণ চুপ করে রইল। বকুল কাঁদছে সোফার উপর উপুর হয়ে পড়ে। চলো সুদর্শন, কিরিটি বললে। দাদা? হ্যাঁ চলো, লিভ হার অ্যালোন, লেট হার ক্রাই। কিরিটি আর সুদর্শন ঘর থেকে বের হয়ে এলো এবং নীলাকাশে পুলিশের প্রহরা রেখে এসে জিপে উঠে বসল। জিপ ছেড়ে দিল, দুজনাই চুপ। দাদা? সুদর্শন ডাকলো। কি বলো? বকুল দেবী তাহলে হত্যাকারিনী রজতবাবুর? না। কিন্তু বকুল দেবীর অবশ্যই ধারণা শ্বাসরোধেই রজত শুভ্রর মৃত্যু ঘটেছে।
কিন্তু তার নয়, জ্ঞান হারিয়েছিলেন মাত্র রজত শুভ্র। বকুলদেবী উত্তেজনার মাথায় রজতবাবুর গলার কাঠটা দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করতে চাইলেও রজতবাবুর মৃত্যু তাতে ঘটেনি। তাহলে কে সে? কে হত্যাকারী? বকুলদেবী রজতবাবু অজ্ঞান হয়ে পড়ায় ভয় পেয়ে গিয়েছিলেন, হতভম্ব হয়ে হয়তো বসেছিলেন, আর তখনই জোরে বেলটা বোধহয় বেজে ওঠে। ভয় পেয়ে বকুলদেবী পাশের ঘরে সম্ভবত আত্মগোপন করলেন, পাছে ধরা পড়ে যান। দরজাটা খোলাই ছিল, সেই খোলা দরজা পথে এবারে হত্যাকারী ঘরের মধ্যে প্রবেশ করল। লোকটা কে এবং কি করছে অতঃপর আমার অনুমান দরজার আড়ালে থেকে বকুলদেবী সবই দেখেছেন সে রাত্রে। তবে তবে তিনি তার নামটা প্রকাশ করছেন না কেন? আর হত্যাকারী বা ঘরে কেউ আছে কিনা পরীক্ষা করে না দেখে বাকি কাজটা করলো কেন? হয়তো হয়তো দুজনের মধ্যে দেখা হয়েছিল। দেখা হয়েছিল? হ্যাঁ, আমার অনুমান তাই। এবং যেহেতু উভয়ের হয়তো পরিচিত বলেই কেউ মুখ খোলেনি। আপনি তাহলে বুঝতে পেরেছেন দাদা রজতবাবুর হত্যাকারী কে? অনুমান করতে পেরেছি বইকি, কিন্তু একটা জায়গায় বিশ্রী একটা জট পাকিয়ে যাচ্ছে সুদর্শন। জটটা না খোলা পর্যন্ত হত্যাকারীকে শনাক্ত করতে পারছি না। কাল তো রবিবার। হ্যাঁ, কাল সকাল 10টা নাগাদ এসো আমার ওখানে। একবার ডক্টর দাশগুপ্তের ওখানে যাও। তারপর তারপর কি? অনন্য বক্সির গৃহে। সুদর্শন কিরিটিকে তার গৃহে নামিয়ে দিয়ে চলে গেল। প্রখ্যাত মনোবিজ্ঞানী ডক্টর মনোসিজ দাশগুপ্তের সঙ্গে কিরিটির কোনো পূর্ব পরিচয় ছিল না। কিরিটি সুদর্শনকে বলেছিল পরের দিন সকালে তাকে নিয়েই ডক্টর দাশগুপ্তের ওখানে যাবে। কিন্তু কিরিটি সকালবেলায় ডক্টর দাশগুপ্তকে ফোন করে তার গৃহে চলে গেল সুদর্শন আসবার আগেই। কিরিটির নামই শুনেছিলেন ডক্টর দাশগুপ্ত, চাক্ষুষ পরিচয় ছিল না। বললেন, কি সৌভাগ্য আমার, কোনোদিন ভাবিনি আপনার সঙ্গে পরিচয়ের সুযোগ আসবে। বলুন, কি করতে পারি আপনার জন্য? আপনার এক রোগী সম্পর্কে কিছু জানবার জন্য আমি এসেছি ডক্টর দাশগুপ্ত। রোগী? হ্যাঁ, আপনি অনন্য বক্সির চিকিৎসা করছেন শুনেছি। ঠিকই শুনেছেন। কার কাছে শুনলেন? তার স্ত্রীর কাছে। আপনার মনোবিজ্ঞানের সব দুরূহ রোগের সঙ্গে আমারও কোনো পরিচয় নেই। আপনি যদি অনন্য বক্সির ব্যাপারটা আমাকে একটু বলেন। ইট ইজ আ কমপ্লিকেটেড কেস। কিরকম? বলতে পারেন সাধারণ কথায় তার মধ্যে সর্বক্ষণ একটা ডুয়েল পার্সোনালিটির টানাপোড়েন চলছে, আর সেটার মূলে আমার ধারণা তার মার একটা দুর্ঘটনার মৃত্যু। আপনি জানেন কিসে তার মার মৃত্যু ঘটেছিল? না, কেবল ওরা বলেছেন একটা দুর্ঘটনায়। তার মাকে তার বাবা গলা টিপে হত্যা করেছিলেন। সত্যি? হ্যাঁ, তারপর দোতলা থেকে নিচে ফেলে দেন মৃতদেহটা। হরিবল! তা আপনি জানলেন কি করে? বিপাশা দেবী বলেছেন। তিনি তাহলে ব্যাপারটা জানতেন? না, মাত্র গতকালই তার স্বামীর মুখ থেকে সব শোনেন। অন্যবাবু বললেন ব্যাপারটা তার চোখের সামনেই ঘটেছিল। তা হঠাৎ তাকে হত্যা করলেন কেন ভদ্রলোক? স্ত্রীর চরিত্র সম্পর্কে সন্দেহ হওয়ায়। অথচ ভদ্রমহিলা ইনোসেন্ট ছিলেন। এখন বুঝতে পারছি, সেটাই ক্রমশ অনন্যবাবুর মধ্যে একটা জটিল কমপ্লেক্সের সৃষ্টি করেছিল, যার ফলে তার মধ্যে একটা সুইসাইডাল টেন্ডেন্সি ডেভেলপ করেছে। কিন্তু সৌভাগ্য, তার স্ত্রী সত্যিই তাকে ভালোবাসেন। তিনি এ যাবৎকাল তাকে রক্ষা করে আসছেন, তবে শেষ পর্যন্ত পারবেন কি না জানি না। আপনি নীলাকাশের ব্যাপারটা নিশ্চয়ই সংবাদপত্রে পড়েছেন ডক্টর দাশগুপ্ত? পড়েছি। তাকে হত্যা করা হয়েছে। সুইসাইড নয় তাহলে ব্যাপারটা? না। আচ্ছা, আমি তাহলে উঠি। এক কাপ চা খাবেন না? পরে একদিন আসবো, আজ নয়। আজ আমার একটু বিশেষ তাড়া আছে। কিরিটি গৃহে প্রত্যাবর্তন করে দেখে সুদর্শন তার অপেক্ষায় বসে আছে। কতক্ষণ ভাইয়া? তা প্রায় ঘন্টাখানেক হবে, সুদর্শন বললে। চলো অনন্য বক্সির ওখানে যাওয়া যাক। অনন্য বক্সির গৃহে পৌঁছে কিরিটি জানতে পারল অনন্য বক্সি কোথায় বের হয়েছে। বিপাশা ছিল। কিরিটি পরেশকে বললে, মাকে বলো কিরিটিবাবু এসেছেন। পরেশ খবর দিতে গেল। একটু পরে এসে বললে, উপরে চলুন, বসবেন। দুজনেই উপরের হলঘরে গিয়ে বসল। একটু পরে বিপাশা এলো। কিরিটি বললে, বসুন বিপাশা দেবী। বিপাশার সমস্ত চোখে মুখে যেন একটা ক্লান্ত বিষণ্ণতা, চোখ দুটো বসে গেছে।
বিপাশা কিরিটির মুখের দিকে তাকালো বিষণ্ণ ক্লান্ত দৃষ্টি তুলে। আপনি আমাদের গতকাল সবটুকু সত্য প্রকাশ করে বলেননি। বলিনি? কি বলিনি? বিপাশার কণ্ঠস্বর ক্লান্ত। আপনি সে রাত্রে ঠিক কখন নীলা কাছ থেকে ফিরেছিলেন? রাত 10টা নাগাদ। না। আমি না, তার আরও পরে আপনি ফিরেছিলেন সে রাত্রে, আর সেখানে আপনার সঙ্গে বকুল দেবীর দেখা হয়েছিল। না না, বকুলকে আমি দেখিনি। শুনুন, অবশ্যই আমার অনুমান, আপনি বেরোবার মুখেই বকুল দেবী গিয়ে বোধহয় ঘরে ঢোকেন এবং সঙ্গে সঙ্গে আপনি পাশের ঘরে গিয়ে আত্মগোপন করেন। আমি বলতে দিন আমায়। বকুল দেবী হয়তো আপনাকে ঘরে ঢুকতে দেখেছিলেন, আর সেটাই তার ক্রোধে ঘৃতাহতি দিয়েছিল। তিনি ক্ষিপ্ত হয়ে রজতবাবুর উপরে ঝাঁপিয়ে পড়েন, তাই না? হ্যাঁ। তারপর রজতবাবুর গলার কাঠটা দিয়ে বকুল দেবী রজতবাবুর গলায় ফাঁস দেন। হ্যাঁ। রজতবাবু শ্বাসরোধ হয়ে অজ্ঞান হয়ে যান। ঠিক সেই সময় আরেকজন ঘরে এসে ঢোকে, তাকেও আপনি দেখেছেন। কে? কে বলুন বলুন, তাকে নিশ্চয়ই আপনি চেনেন। জানি না, আমি জানি না, চিনতে পারিনি, চিৎকার করে ওঠে বিপাশা। পেরেছিলেন চিনতে? বলুন। আমি বলছি, আপনি তাকে চিনতে পেরেছিলেন? না 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 না। দুহাতে মুখ ঢাকলো বিপাশা। আপনার স্বামী অনন্যবাবু, তাই নাকি? বলুন বিপাশা দেবী, বলুন। বিপাশা চুপ। বকুল দেবী তখন ঘরের মধ্যেই। দুজনেই আপনারা ঘরের মধ্যে ছিলেন তখন। এবারে বলুন, রজতবাবুর অচৈতন্য দেহটাকে ব্যালকনি থেকে নিচে ফেলে দেন আপনার স্বামী কি? না। তবে? সে রজতকে মৃত দেখে সঙ্গে সঙ্গে ছুটে ঘর থেকে বের হয়ে যায়। অনন্য নির্দোষ। আপনারা তাহলে কি আপনারা দুজনে মিলে? হ্যাঁ, আমরাই তখন দুজনে পরামর্শ করে রজতের মৃতদেহটা ধরাধরি করে ব্যালকনি থেকে নিচে ফেলে দিই। অথচ আপনি জানেন না, জানতেও পারেননি, রজতবাবু তখনও বেঁচে ছিলেন। বেঁচে ছিল রজত? না না, তা হতেই পারে না। হ্যাঁ, বেঁচে ছিলেন। আমি আমি তাহলে রজতকে হত্যা করেছি, কারণ আমারই পরামর্শে বকুল সম্মত হয়ে আমাকে সাহায্য করেছিল রজতকে ব্যালকনি থেকে নিচে ফেলে দিতে। আমার মতে কিন্তু তা নয়। বিপাশা স্তব্ধ অনড় হয়ে বসেছিলেন। তার দিকে তাকিয়ে কিরিটি বললে, আপনি চেয়েছিলেন রজতবাবুর হাত থেকে মুক্তি বিপাশা দেবী, আর বকুল দেবী চেয়েছিলেন আপনার প্রগাঢ় ভালোবাসার প্রতি যে রজতবাবু বিশ্বাসঘাতকতা করেছিলেন, আপনার সঙ্গে প্রেমের একটা অভিনয় করে চলেছিলেন এতদিন ধরে, তার বদলা নিতে ক্রোধে হিতাহিত জ্ঞান হারিয়ে। আপনারা হয়তো রজতের দেহটা নিচে ফেলে দেওয়ার পরামর্শ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ফেলতে পারেননি। দুজনে আপনারা রজতকে ওই অবস্থায় ঘরের মধ্যে ফেলে রেখে ঘর থেকে বের হয়ে গিয়েছিলেন। বিপাশা যেমন স্তব্ধ হয়ে বসেছিল তেমনই বসে রইল। হঠাৎ কিরিটি বললে, চলো সুদর্শন। সুদর্শন একটা কথাও বলল না। কিরিটির নির্দেশ মতো উঠে দাঁড়ালো। দুজনে ঘর থেকে বের হয়ে গেল, আর বিপাশা যেমন বসেছিল তেমনি বসে রইল। জিপে উঠে সুদর্শন প্রশ্ন করল, কে তাহলে রজতের অচৈতন্য দেহটা ব্যালকনি থেকে নিচে ফেলে দিল দাদা? কিরিটি মৃদু হেসে বললে, এখনো বুঝতে পারোনি? না, বোঝা উচিত ছিল। আগাগোড়া সমস্ত ঘটনা পর্যালোচনা করে দেখো, দেখবে হত্যাকারী কে। সত্যি বলছি, এখনো ব্যাপারটা দুর্বোধ্য ঠেকছে দাদা। তবে কি অনন্যবাবুই পরে আবার ফিরে এসে? না। তবে কে ফেললো নিচে রজতবাবুর দেহটা? মনে করো না ব্যাপারটা নিছক একটা সুইসাইড ছাড়া আর কিছুই নয়। তিনি সুইসাইড করে বিপাশাকেও মুক্তি দিয়ে গিয়েছেন, এবং হয়তো সেই সঙ্গে অনন্যবাবুর কমপ্লেক্স, যেটা তার বাপমার ব্যাপারটাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, সেটারও অবসান করে দিয়ে গিয়েছেন। কিরকম? এবারে হয়তো অনন্যবাবু বুঝতে পারবেন বিপাশা তাকে সত্যিই ভালোবাসেন। রজতবাবু তার জীবনের পাতা থেকে একেবারে মুছে গিয়েছে চিরকালের মতো, এবং বকুল দেবীও একটা শয়তানের হাত থেকে মুক্তি পেয়ে বেঁচে গিয়েছেন। কিন্তু তাহলে কি রিপোর্ট দেবেন? এটা একটা সুইসাইড, আমি তাই বলবো। তাহলে বিপাশা ও বকুল দেবী? না, ওরাই ধরাধরি করে রজতের অচৈতন্য দেহটা ব্যালকনি থেকে নিচে ফেলে দিয়েছিলেন। তাহলে এই কথা আপনি বললেন কেন? সুদর্শন, কেন যে ওই কথা বলে এলাম আজ তুমি না বুঝলেও একদিন হয়তো বুঝতে পারবে।
বুঝতে পারবে ওই কথা বলা ছাড়া কিরিটি রায়ের সামনে আর দ্বিতীয় কোনো পথ ছিল না। প্রৌঢ় বয়সে পৌঁছে বুঝতে পারছি সবকিছুর উপরে একজন আছেন। তিনি যেমন পাপীকে শাস্তি দেন, তেমনি ক্ষমাও করেন পাপীকে। তার এক চোখে অনুশাসনের প্রতিজ্ঞা, অন্য চোখে ক্ষমার অশ্রু। ভুলে যাও, ভুলে যাও সব ব্যাপারটা। দাদা, এতদিন জানতাম কিরিটি রায়ের কাছে অন্যায়ের পাপের কোনো ক্ষমা নেই, কিন্তু আজ বুঝলাম এত বড় ক্ষমা বোধহয় একমাত্র কিরিটি রায়ের পক্ষেই সম্ভব। ওরে না না, আমিও মানুষ, দোষ গুণ ত্রুটি বিচ্যুতি নিয়েই তোমাদের কিরিটি রায়। গাড়ি তখন কিরিটির বাড়ির সামনে পৌঁছে গিয়েছে। কিরিটি গাড়ি থেকে নেমে গেল। আকাশে ত্রয়োদশীর চাঁদ মৃদু আলোর ঝর্ণা দিয়ে যেন পৃথিবীকে স্নান করিয়ে দিচ্ছিল। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।